নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সানডে আড্ডা। আজকের সানডের আড্ডার টপিক মানি সাপ্লাই। মানি সাপ্লাই বিস্তারিতভাবে আলোচনা করার আগে তোমাদের বলে রাখি, মানি সাপ্লাই একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করব তোমাদের খুব সিম্পল ওয়েতে এটাকে বোঝানোর। টপিকটা তোমরা যদি বুঝতে পারো, তোমাদের এক্সামিনেশানে এর থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা থাকে। তো চলো দেখে নিই যে মানি সাপ্লাই কী। দেখো, আমরা জানি যে আরবিআই নোট ছাপে। তো যখন আরবিআইয়ের কাছে এই নোটগুলো ছাপা অবস্থায় থাকে, তখন কিন্তু সেটা মানি সাপ্লাই হিসাবে গণ্য করা হবে না। তখন সেটাকে বলা হবে স্টক, অর্থাৎ মানি স্টক। এবার আরবিআই কি করে, আরবিআই কিছু আমাদের যে ন্যাশনালাইজ ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকগুলো আছে, অর্থাৎ শিডিউল ব্যাংকগুলো আছে, সেগুলোর মধ্যে কিছু ব্যাংককে নির্বাচন করে যে এই তার যে প্রিন্টিং হওয়া নোটগুলি যাতে এই ইকোনমির মধ্যে সাপ্লাই করতে পারে, অর্থাৎ মানির সাপ্লাইটা যেন করতে পারে, এবং সেটা নির্বাচন করে তার যে ভল্ট থাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে অ্যাজ পার রিকোয়ারমেন্টস সেই ব্যাংকগুলি অন্যান্য ব্যাংকে এই মানিটা সাপ্লাই করে। তাহলে এটাকে বলা হচ্ছে মানি সাপ্লাই। যে টোটাল স্টক অফ যে মানি, সেটা যখন সার্কুলেশনের মধ্যে আসে কোনো একটা পয়েন্ট অফ টাইমের জন্য, অবশ্যই একটা পয়েন্ট অফ টাইমের কথা বলা হচ্ছে, তাহলে কোনো একটা ইকোনমির একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে যখন এই টোটাল স্টক অফ মানি যেটা কিনা সার্কুলেশনের মধ্যে আছে, সেটাকেই বলা হবে মানি সাপ্লাই। এবার প্রশ্ন উঠতে পারে যে সার্কুলেশনটা কি, মানি সার্কুলেশন বা কারেন্সি সার্কুলেশন এটা কি? এটা হচ্ছে কারেন্সি এবং কয়েন যেটা পাবলিকের কাছে আছে এবং তার সাথে ক্যাশ ইন হ্যান্ড উইথ ব্যাংক, যেটা ব্যাংকের কাছে ক্যাশ হিসেবে আছে। অর্থাৎ আমরা ধরতে পারি যে ডিমান্ড ডিপোজিট যেটা আছে, অর্থাৎ যেটা আমরা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে যে ডিপোজিটটা আছে বা ব্যাংকের কাছে ক্যাশ হিসাবে যেটা আছে, সেটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটিটা কি? লিকুইডিটিটা হচ্ছে এমন একটা অ্যাসেট যেটা কিনা খুব সহজেই ক্যাশে রূপান্তরিত করা যায়। অর্থাৎ অ্যাসেট হুইচ ইজ ইউনিভার্সালি, যেটাকে অ্যাকসেপ্ট করা যায় এবং ইজিলি এক্সচেঞ্জ করা যায় কিসে? ক্যাশে। তাহলে আমরা এইটুকু তো বুঝলাম যে মানি সাপ্লাই কি, কারেন্সি ইন সার্কুলেশনটা কি, আর লিকুইডিটি কি। এবার এই যে মানি সাপ্লাইয়ের কিছু মেজার্স আছে। প্রথমে আমরা একটু মানি সাপ্লাইয়ের সংজ্ঞাটা দেখে নিই। হোয়াট ইজ মানি সাপ্লাই? বলছে দ্য টোটাল স্টক অফ মানি সার্কুলেটিং ইন অ্যান ইকোনমি ইজ দ্য মানি সাপ্লাই। যে টোটাল স্টক অফ মানি যেটা কিনা সার্কুলেটিং করছে ইকোনমির মধ্যে, সার্কুলেট করছে, সেটাই হচ্ছে মানি সাপ্লাই। দ্য সার্কুলেটিং মানি ইনভলভস, তাহলে সার্কুলেটিং মানি কোনগুলোকে আমরা সার্কুলেটিং মানি বলবো? দ্য কারেন্সি, দ্য প্রিন্টেড নোটস, মানি ইন দ্য ডিপোজিট অ্যাকাউন্ট, ডিপোজিট অ্যাকাউন্টের মধ্যে যে মানিটা আছে, অ্যান্ড ইন দ্য ফর্ম অফ আদার লিকুইড অ্যাসিড, অন্যান্য যে লিকুইড অ্যাসিডগুলো আছে যেগুলোকে খুব সহজেই ক্যাশে রূপান্তরিত করা যাবে, সেটাকে বলা হচ্ছে মানি সাপ্লাই। এবার এই মানি সাপ্লাইয়ের কিছু মেজার্স আছে। আজকের দিনে 4টে মেজার্স ইউজ করা হয়, সেটা আমরা জানি M1, M2, M3, M4। তবে 1968-এর আগে শুধুমাত্র M1টাকে মেজার্স হিসাবে ইউজ করা হতো। পরবর্তীকালে 1977-এর পর থেকে এই মেজার্সগুলোর পরিবর্তন হয় M1,
M2, M3 এবং M4 এই 4টে মেজার্স ইউজ করা হয়। এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে M0, যেটাকে আমরা রিজার্ভ মানি বা মনিটারি বেসও বলতে পারি। তো চলো দেখে নিই রিজার্ভ মানি বা M0টা কি। ইট ইজ অলসো নোন অ্যাজ হাই পাওয়ার্ড মানি। এই রিজার্ভ মানিকে হাই পাওয়ার্ড মানিও বলা হয়, বা মনিটারি বেসও বলা হয়, বা বেস মানিও বলা হয়। তাহলে M0-র মধ্যে কী কী আসবে? কারেন্সি ইন সার্কুলেশন, যেটা আমি বললাম সার্কুলেশন কোনটা, ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই। আমরা জানি প্রত্যেক যে ব্যাংক আছে সেটাকে আরবিআইতে একটা তাদের অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং সেখানে কিছু ডিপোজিট রাখতে হয়। সেটা কি ক্যাশ রিজার্ভ বেশি হতে পারে এবং অন্যান্য ডিপোজিট হতে পারে। সেই ব্যাংকার ডিপোজিট উইথ আরবিআই এবং তার সাথে দ্য আদার ডিপোজিট উইথ আরবিআই। আদার ডিপোজিট উইথ আরবিআই কি? যে অন্যান্য কোনো ফরেন কান্ট্রির কোনো ব্যাংক যদি আরবিআইতে কোনো সাথে লেনদেনের সময় যদি কোনো ডিপোজিট আরবিআইতে রাখে, বা যে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলো যদি আরবিআইতে কোনো ডিপোজিট রাখে, সেগুলো অবশ্যই এই আদার ডিপোজিট উইথ আরবিআই হবে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, ডেভেলপমেন্ট পারপাস ইন্ডিয়া যে গ্র্যান্টটা পায় বিদেশ থেকে বা বিশ্ব সংস্থা থেকে, সেটা কিন্তু এর মধ্যে আসবে না। অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলো থেকে যেই এইডসটা ইন্ডিয়া পায় সেটা কিন্তু এর মধ্যে ধরা হবে না। এবং এই M0টাকে মনিটারি বেস অফ ইকোনমি বলা হয়। এবার আমরা দেখে নেব M1। M1 হচ্ছে কারেন্সি উইথ পাবলিকের সাথে যে কারেন্সিটা আছে, এবং ডিমান্ড ডিপোজিট উইথ দ্য ব্যাংকিং সিস্টেম, সেটা কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্টের মধ্যে যে ডিপোজিটটা আছে, এবং আদার ডিপোজিট উইথ আরবিআই। অলরেডি আমি বলেছি আদার ডিপোজিট উইথ আরবিআই কী। এবার M2টা কি? M2 হলো M1 প্লাস সেভিংস ডিপোজিট অফ পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কস। পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কের মধ্যে যে সেভিংস ডিপোজিট আছে সেটা হবে M1-এর সাথে যুক্ত হলে আমরা M2 পেয়ে যাব। এবার আসবে M3। M3 হলো M1 প্লাস টাইম ডিপোজিট উইথ দ্য ব্যাঙ্কিং সিস্টেম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, M3 ইকুয়াল টু M2 বা টাইম ডিপোজিট ব্যাঙ্কিং সিস্টেম নয়। M3 ইকুয়াল টু হচ্ছে M1। এখানে আমরা ভুল করি সবসময়, যে M2 প্লাস টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্কিং সিস্টেমটা করে ফেলি, কিন্তু এটা হবে M1 প্লাস টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্কিং সিস্টেম। টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্কিং সিস্টেম কোনগুলো? যেটা একটা নির্দিষ্ট সময় অবধি পরে আমরা তুলতে পারবো, সেটাকে বলা হয় টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্কিং সিস্টেম। যেটা ফিক্সড ডিপোজিট হতে পারে, রেকারিং ডিপোজিট হতে পারে, এগুলো সব টাইম ডিপোজিটের মধ্যে আসবে। তাহলে M3 ইকুয়াল টু হচ্ছে M1 প্লাস টাইম ডিপোজিট উইথ ব্যাঙ্কিং সিস্টেম। এরপরে আসলো M4, যেটা কিনা M3 প্লাস অল ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক। M3 প্লাস অল ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক, এর মধ্যে টাইম ডিপোজিটও, পোস্ট অফিসের টাইম ডিপোজিটও এর মধ্যে আসবে। শুধুমাত্র এক্সক্লুডিং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট NSC বাদে বাকি পোস্ট অফিসের যত আছে ডিপোজিট, সেই সব ডিপোজিট এর মধ্যে আসবে। তাহলে বোঝা গেল M1, M2 এবং M3 এবং M4 কী কী। এবার আমরা তো দেখি M1 হলো, M1কে আমরা বলি ন্যারো মানি। তার কারণ এটা লিকুইডিটি সবচেয়ে বেশি এবং একে খুব তাড়াতাড়ি ক্যাশে পরিণত করা যায়। ঠিক সেইভাবে M2কেও আমরা লিকুইড মানি হিসাবে, ন্যারো মানি হিসাবে ধরি, কারণ M1-এর পরেই লিকুইডিটি এর সবচেয়ে বেশি, তাই M2কেও ন্যারো মানি হিসাবে ধরা হয়। তবে আধুনিক অনেক অর্থনীতিবিদ শুধুমাত্র M1কেই ন্যারো মানি হিসাবে ধরে। ঠিক সেইভাবে M3কে ধরা হয় ব্রড মানি, কারণ এর মধ্যে টাইম ডিপোজিট অফ ব্যাঙ্কিং সিস্টেমটা ইনক্লুডেড, তাই এর লিকুইডিটিটা তুলনামূলক M1 এবং M2-র থেকে অনেক কম, তাই একে খুব সহজেই
লিকুইড ফর্মে অর্থাৎ ক্যাশে নিয়ে আসা সম্ভব হয় না, তাই এটাকে বলা হয় ব্রড মানি। কিছু কিছু ক্ষেত্রে M4কেও ব্রড মানি বলা হয়ে থাকতো, বাট প্রেজেন্টলি M4কে ব্রড মানি বলা হয় না। তাহলে বোঝা গেল কোনটা ন্যারো মানি আর কোনটা ব্রড মানি। চলো এবার আমরা একটু দেখি লিকুইডিটি অফ দিস মেজার্স অফ মানি সাপ্লাই। এই যে মেজার্সগুলো আছে তার লিকুইডিটির দিকটা একটু আমরা দেখি। দ্য লিকুইডিটি মিনস হাউ ফাস্ট অ্যান ইনস্ট্রুমেন্ট ক্যান বি কনভার্টেড ইন্টু ক্যাশ। লিকুইডিটি মানে সেই ইনস্ট্রুমেন্টটাকে বোঝানো হচ্ছে যেটা যত তাড়াতাড়ি ক্যাশে রূপান্তরিত করা যায়। দ্য লিকুইডিটি অফ দিস মেজার্স আর ইন অর্ডার। লিকুইডিটি কার সবচেয়ে বেশি? M1-এর, কারণ এটাকে খুব তাড়াতাড়ি ক্যাশে পরিণত করা যায়। তারপরে আসবে M2, তারপরে M3 এবং সবার শেষে হচ্ছে M4। তাহলে আমরা বলতে পারি M1 ইজ মোস্ট লিকুইড অ্যান্ড M4 ইজ লিস্ট লিকুইড। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করে জানিও। তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে তাতে ক্লিক করো। তাতে যখনই আমরা এরকম ভালো কোনো ভিডিও বা ভালো কোনো টপিকের উপরে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে এর প্রিভিয়াস যে টপিকের উপর আমরা ভিডিও বানিয়েছিলাম সেটার লিঙ্ক দিয়ে দেব, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো আজ এই পর্যন্তই রইল, চলো বাই।